আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। এবং আজ আমাদের সঙ্গে আছেন, যেমনটা আগে জানিয়েছি, বরেণ্য ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র। আমরা কথা বলবো তার সঙ্গে খেলাধুলার বিভিন্ন বিষয় নিয়ে। উৎপল শুভ্র, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ মাহমুদ। বেশ কয়েকদিন পর হ্যাঁ, আপনাকে বেশ আবার কয়েকদিন পেলাম। পরে আপনাকে পেলাম। মানে আমি আমি রেগুলারই এসেছি। আপনি আমাকে পেয়েছেন, সেটা একটা বিষয়। প্রথমেই যে বিষয়টা একটু আসতে চাই যে আগামী 2 দিন তো বাংলাদেশের ক্রিকেটের জন্য দুটি গুরুত্বপূর্ণ দিনই বলা যায়। বিশেষ করে আগামীকাল অনূর্ধ্ব-19 বিশ্বকাপে যে সেমিফাইনালে, দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ, নিউজিল্যান্ড প্রতিপক্ষ। প্রথমবারের মতো ফাইনালে খেলার হাতছানি বাংলাদেশের সামনে। এই বিষয়টা, এবং আগামী পরশুদিন যেই টেস্ট হবে, রাওয়ালপিন্ডি টেস্ট 7 ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে। কোনটা আগে বলবো? যে আপনার যেটা ইচ্ছা। কালকে আন্ডার-19 তো কালকেরটা হয়ে কালকে শেষ, যদি বাংলাদেশ ফাইনালে না ওঠে। উঠলে পরেও আপনার না উঠলেও আরেকটা ম্যাচ থাকবে, থার্ড ফোর্থ। তো আমরা আশা করি সেই ম্যাচটা খেলতে না হোক, বাংলাদেশ ফাইনালেই খেলুক। হ্যাঁ, ওইটা কালকেই, মানে যে গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেটা কালকের ঘটনাটা কালকে শেষ হবে, তারপরে হয়তো জেট থাকবে এরপরে। টেস্ট ম্যাচ তো পরশু শুরু হওয়ার পরে আরও 3 দিন 4 দিন 5 দিন যে কদিনই হোক আমাদের ওইটা নিয়ে কথা বলার সুযোগ থাকবে। তো টেস্ট ম্যাচ নিয়ে আপনার অনুপস্থিতিতে আমরা প্রচুর কথা বলে ফেলেছি। পরশুদিন আমরা এই টেস্ট ম্যাচ নিয়ে অনেক কথা বলেছি। তারপর কালকে ছিল আমাদের পাকিস্তানে বাংলাদেশ যে সর্বশেষ গিয়েছিল আপনার 2003 সালে। জি, দুবারই গিয়েছে টেস্ট খেলতে। মুলতান টেস্টের কথা কিন্তু এখনো মনে আছে। না, ওইটা হ্যাঁ 2003-এর ওইটাই। 2001 সালেও কিন্তু বাংলাদেশ প্রথম যে খেলেছিল পাকিস্তানের মাটিতে, সেই টেস্ট ম্যাচটাও মুলতানে ছিল। সেটা এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল, একটাই ম্যাচ ছিল। আচ্ছা, ওইটা ভয়ঙ্কর ম্যাচ, মানে মনে রাখার মতো কিছু ছিল না। ওদের দলে 5টা সেঞ্চুরি ছিল, বলছিলাম একদিন আপনার সঙ্গে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে নামে সেই সেঞ্চুরি করে। তো আর 2003-এ তো 3টা টেস্ট ম্যাচ ছিল, করাচি, পেশোয়ার, মুলতান। ওইটা নিয়ে কালকে বিস্তারিত আমরা আলাপ করেছি। আর মুলতান টেস্টের আফসোস হয়তো আমাদের কখনোই যাবে না, সেই 2003-এ। সেটা দিয়েই যেহেতু কালকে অনুষ্ঠান শেষ হয়েছে, এটার পুনরাবৃত্তি না করি। জি, তো ওইটা তো একটা আছেই, বাংলাদেশের চির আক্ষেপের নাম। ওইটা কালকে আমরা ফুটেজ সহ ওই টেস্ট ম্যাচ নিয়ে মানে অনেক লম্বা আলাপ করেছি। আচ্ছা, তো এবার বাংলাদেশ দল তো আজকে পৌঁছলো, যেটা কালকে আমরা বলছিলাম এই টেস্ট এইবারের সিরিজটা নিয়ে। সিরিজ বলছি ঠিকই, কিন্তু এটা আসলে এক ধরনের ওয়ান অফ টেস্টের মতো হয়ে যাচ্ছে 2000। এটা কি বাংলাদেশ দল পৌঁছেছে আর কি আজকে ভোরে। সেই ছবিটা আমরা লম্বা জার্নি আপনার দোয়া হয়ে যেতে হয়েছে। টি20-তে তো আপনার চার্টার ফ্লাইট ছিল। আজকে তো সারাদিনই বাংলাদেশ দল হোটেলেই কাটিয়েছে। সেটাই হোটেল ম্যারিয়টেই ছিল, লম্বা জার্নি ছিল। আর পাকিস্তান দলও আজকে করে না, কাশ্মীর দিবস সম্ভবত আজকে, রাস্তাঘাট খুব শুনশান, দুই দলই হোটেলেই ছিল। হ্যাঁ, আর বাংলাদেশের জন্য রেস্টটা দরকার ছিল, কারণ লম্বা তো আসলে প্লেন জার্নি তো ক্লান্তিকর। মানে আপনি প্লেনে যারা খুব বেশি ট্রাভেল করে না তাদের কাছে এটা খুব গ্ল্যামারাস লাগে, কিন্তু প্লেন জার্নির মতো বিরক্তিকর আসলে কিছু নাই পৃথিবীতে। আর যদি 4.5 ঘন্টা ট্রানজিট থাকে, তো একটা বড় ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমরা আলাপ করেছি গত 2 দিন। সেটা হচ্ছে যে একটা টেস্ট ম্যাচের জন্য আজকে সকালে গিয়ে প্রস্তুত, ধরেন আজকে বিশ্রাম নিল, কালকে একটা দিন মাত্র প্র্যাকটিস। তো এটা এনাফ না। একটা প্রস্তুতি ম্যাচ, যতই আপনি প্রস্তুতি ম্যাচ বা অন্তত ওই মাঠে 3 দিন 4 দিন অনুশীলন করলেও প্রস্তুতি ম্যাচ বেস্ট, সবচেয়ে আইডিয়াল হতো একটা প্রস্তুতি ম্যাচ খেলে যদি বাংলাদেশ টেস্ট ম্যাচে যেতে পারতো। আর সেকেন্ড বেস্ট হতো যে অন্তত ওই মাঠে 2 দিন 3 দিন প্র্যাকটিস করা। তো সেটা তো হচ্ছে না। কালকে হয়তো একটা উইকেটে তাদের কিছু মনে হলো, মাঠটা নিয়ে কিছু মনে হলো, তো সেটা নিয়ে আসলে খুব বেশি ভাবার কিছু নেই। পরদিন থেকে আসল খেলা শুরু হয়ে যাচ্ছে। আরেকটা পিচ কি বলবেন, রাওয়ালপিন্ডি টেস্টের যে পিচ? এই পিচ ধরেন তো এখনো দেখিনি আমি তো অনেক দূরে আছি। ইতিহাস কি বলে? ইতিহাস যেটা বলে যে এখানে একটু পেস বোলিং সহায়ক হয়। যদি আপনি আগের 9টা টেস্ট ম্যাচের ইতিহাস দেখেন, তাহলে দেখবেন যে পেস বোলিং সহায়ক হয়। আর বাংলাদেশ প্রতিপক্ষ বলে আমার ধারণা পাকিস্তান একটু পেস বোলিং সহায়ক একটু বেশি বানাবে, যেহেতু আপনার কাগজে কলমে আসলে স্বাগতিক দলের পিচে ইন্টারফেয়ার করার নিয়ম নেই। এটা কিউরেটর যা বানাবে সেটাই খেলতে হবে। কিন্তু প্র্যাকটিস, যেটা ক্রিকেটে উল্লিখিত প্র্যাকটিস হচ্ছে, যারা হোম টিম তাদের একটা অ্যাডভান্টেজ ইনপুট থাকে। কিউরেটরের সঙ্গে কথা বলে হোম টিমের কী চায়, সেই চাওয়াটা বেশিরভাগ সময়ই মানে এক্সট্রিম না হলে সেটা মানার চেষ্টা করা হয়। সেক্ষেত্রে আমার অনুমান হচ্ছে যে উইকেটটা পেস বান্ধব হবে এবং এখানে পেসার বাউন্স থাকবে। ইতিহাসও বলে এটা। প্লাস বাংলাদেশ দলের শক্তিমত্তা, দুর্বলতা, বাংলাদেশের স্পিনও খুব ভালো খেলে তা না। বাংলাদেশ যদি আমি বলি, যেগুলো বলছিলাম 2001 সালে যে টেস্ট ম্যাচের কথা বলছিলাম, ওই টেস্ট ম্যাচে তো বাংলাদেশ হেরেছিল একজন স্পিনারের কাছে। দানেশ কানিরা 2 ইনিংসে 6 উইকেট করে নিয়েছিলেন, 6-6-12। তো এখানে পাকিস্তান দলে ভালো স্পিনার আছে, কিন্তু আজকে পাকিস্তানের যে স্পিনার আসিফ বিলাল, সম্ভবত নাম উল্টাপাল্টা হয়েছে, দুইটাই ফার্স্ট নেম লাস্ট নেম হতে পারে। তো তাকে তো আসলে বেশ কিছুদিন পরে দলে ডাকা হয়েছে অফ স্পিনার। এবং একটা বড় কারণ যে বাংলাদেশ দলে অনেক বাহাতি আছে, সেটা অবশ্য চূড়ান্ত দলে কয়জন থাকে, তামিম হয়তো থাকবে, শান্ত থাকবে, আপনার সম্মত খেলার চান্স কম, সেক্ষেত্রে কয়জন থাকে সেটা পরে দেখা যাবে।
তো ওইটা ভেবে সে নিজে আজকে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এইখানে উইকেট যেরকম হবে তাতে আমি খেলার সুযোগ পাই কিনা জানি না, যদি সুযোগ পাই ভালো করার চেষ্টা করব। মানে এটা মূলত পেস বোলিংয়ের এটাই হবে, এবং বাংলাদেশের বড় টেস্টও ওইটাই। আপনি যদি পাকিস্তানের বোলিং অ্যাটাকের দিকে তাকান, ওদের পেস বোলারদের দিকে, এমন ধরেন পাকিস্তানের তো ধরেন অনেক কিংবদন্তি পেস বোলার খেলেছেন, আপনি ওয়াসিম, ওয়াকার, শোয়েব আখতার, এদের কথা বলে লাভ নেই। কিন্তু এই দলেও যারা আছেন তারা হয়তো এখনো সে কীর্তিতে সে জায়গায় যাননি। কিন্তু আপনি যদি বলের গতি চিন্তা করেন, আফ্রিদি, শাহিন শাহ আফ্রিদি আছে, আপনার মোহাম্মদ আব্বাস আছে, ইমরান খান আছে, এটা যদি আপনি বলেন তাহলে বলের নাসিম শাহ, প্রত্যেকেই কিন্তু মানে খুব গতিময় বোলার। তো এই এই পর্যায়ে গতিটা খুব একটা ম্যাটার করে না যদি সেটার সঙ্গে মুভমেন্ট এবং উইকেটের হেল্পটা যোগ না হয়। ম্যাটার করে অবশ্যই, আমি কিন্তু সেটা এক্সট্রিম পেস, কিন্তু ধরেন 90-এর উপরে যখন বল একটু যদি মুভমেন্ট এদিক ওদিক করে, তো এটা বাংলাদেশের চিরন্তন দুর্বলতা। এটা বাংলাদেশ বলে না, আমি বলবো মডার্ন ব্যাটসম্যানদেরই, যেহেতু বাংলাদেশ মডার্ন ব্যাটসম্যানরা বেশিরভাগ সময় খুব নিষ্প্রাণ উইকেটে খেলে খেলে আপনারই হয়, এই তাদের অভ্যাসটা বেশি থাকে, যে কারণে যে কোনো জায়গায় বল মুভমেন্ট করলে আমি মনে করি যে একটা বড় সমস্যা। আমার পাকিস্তানের একটা স্মৃতি মনে পড়ে গেলো, পুরনো স্মৃতি, এই কথা দিয়ে, অনেক আগের কথা। আপনি তো পুরনো দিনের কথা শুনতে ভালোবাসেন। 2006 সম্ভবত এটা, ওই বছর ইউসুফ ইউহানা, পরে যিনি মোহাম্মদ ইউসুফ হলেন, ওই বছর এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রান করার রেকর্ড করেছিলেন তিনি। তো ওইবার পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হচ্ছিল। তো করাচি কি লাহোর মধ্যে, করাচিতে হয়েছিল খেলাটা। উইকেটে বেশ ঘাস ছিল এবং বল মুভ করছিল। তো সেই টেস্টে বোঝা গেছে আসলে মডার্ন ব্যাটসম্যানদের জারিজুরি কতটুকু। ওইখানে ব্রায়ান লারা ছাড়া, মানে ব্রায়ান লারা ওয়াজ দ্য অনলি ব্যাটসম্যান আমার ওই টেস্ট ম্যাচে মনে আছে, যে মনে হচ্ছিল যে সে জানে যে হোয়াট হি ওয়াজ ডুইং। বাকিরা মোটামুটি অকুল পাথারে। কাজে এখানে যদি ওইরকম ঘাস থাকে, মুভমেন্ট থাকে, এবং পাকিস্তান শেষ পর্যন্ত 4 জন পেস বোলার খেলাবে না, 3 জন খেলাবে, যাকেই খেলাক, তারা যথেষ্ট গতিময় বোলার। এইটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য খুবই একটা বড় পরীক্ষা হবে, এবং তামিমের রোলটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আমরা অবশ্যই কালকেও করতে পারবো, যেহেতু টেস্ট ম্যাচ পরশু দিন। আরেকটা ব্যাপার যদি একটু চিন্তা করি, যে বাংলাদেশেরও তো এবার পেসার রুবেল, এবাদত, আবু জাহেদ, আলামিন, 4 জন পেসারও তো আছে না, সেটা সংখ্যায় হয়তো আপনি সমান আছে, কিন্তু কোয়ালিটি যদি চিন্তা করেন, আপনি পেস যদি চিন্তা করেন, তাহলে রুবেলের জন্য তো টেস্ট ম্যাচে আবার ফিরে আসাটা এক ধরনের বিস্ময়। কারণ রুবেলের টেস্ট ম্যাচে ভালো কিছু স্পেল মনে আছে, কিন্তু ওভারঅল যদি আপনি রেকর্ড দেখেন, পরিসংখ্যান দেখেন, রুবেলের ভয়ঙ্কর, মানে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট টেস্ট ইতিহাসেই। কিছু কিছু স্পেল সে ভালো করেছে। হ্যাঁ, সেটা তো অনেকবারই ইচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা আছে 2011-12 সালে। ইয়ান বিশপ আমাকে বলছিলেন যে রুবেলের বোলিং দেখে যে হি ক্যান বি ইউর রোল মডেল। যে কারণ তোমাদের যেটা প্রবলেম হচ্ছে, তোমাদের পেস বোলার কেন তোমাদের তৈরি হয় না, কারণ হচ্ছে তোমাদের পেস বোলার ওরকম কেউ রোল মডেল নেই। ধরেন একটা ছিল বাংলাদেশের খুব বাহাতি স্পিনার ছিল না, সবাই সাকিব হতে চেয়েছে, সবাই তামিম হতে চেয়েছে। বাংলাদেশে এমন কোনো পেস বোলার ছিল না যাকে দেখে একজন হতে চেয়েছে আমি এরকম একটা পেস বোলার হবো। এবং টেস্ট ম্যাচে বা লঙ্গার ভার্সনে পেস বোলার হতো অনেক কষ্টের কাজ। আমার মনে আছে মাশরাফি গত ওয়ার্ল্ড কাপের পরে ওকে আমি একটা বড় ইন্টারভিউ, ওয়ার্ল্ড কাপ না তো ওয়ার্ল্ড কাপে, নিউজিল্যান্ড ট্যুরের পরে, সামনের ওয়ার্ল্ড কাপ এবং নিউজিল্যান্ড নিয়ে হঠাৎ করে ওর পুরনো এই টেস্ট ম্যাচ খেলতে না পারার আক্ষেপ, তো 2009-এর পরে আর খেলেনি ইংল্যান্ড হওয়ার পরে। তো মাশরাফি কথায় কথায় এই কথাটা বলছিলেন যে আমার একটা দুঃখ হলো যে আজকে এই যে ইয়াং ছেলেরা 4 দিনের ম্যাচ খেলতে চায় না, টেস্ট ম্যাচ খেলতে চায় না, আমি কারো দেখি না স্বপ্নটা যে টেস্ট টাইমে 300 উইকেট পাবো। এই কথাটা বলার জন্য বলে, কিন্তু ভিতর থেকে কয়জন বিশ্বাস করে বলে এটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং এটার বড় কারণ হচ্ছে আমরা আসলে তাদের সামনে কোনো এক্সাম্পল সেট করতে পারিনি। আমি যদি আজকে আরও টানা 4 বছর 5 বছর খেলে যদি 300 উইকেট পেতাম, তাহলে হয়তো ওদের সামনে একটা উদাহরণ থাকতো যে না, আমরা এটা রিচ করতে চাই, ওই মাইল ফলকটা। তো বাংলাদেশের পেস বোলিংয়ের এই জিনিসটা কিন্তু সবসময়ই, এবং যদি আপনি দেখেন রুবেল হয়তো আপনার তার অভিষেকের পরের সময় যদি হিসাব করেন, তাহলে দেখা যাবে আপনি 12 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন। ইবাদত নতুন, আবু জাহেদ নতুন, আরেকজনকে আলামিন তো ইন অ্যান্ড আউট। আলামিন তো খুব বেশি দিনের পুরনো না, সেই হিসাবে কিন্তু দুই দলের মধ্যে তুলনা চলে না। পাকিস্তানের পেসারে বাংলাদেশের তুলনায় অনেক অনেক বেটার, এটা আসলে না মেনে উপায় নেই। এখন আপনি নাম্বার দিয়ে ওদের 3 জন, আমাদের 3 জন, আমাদের 4 জন, ওদের 4 জন, সেটা মাঠে অন্য কিছু হলে অন্য কথা, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে আমাদের ব্যাটসম্যানদেরই সবচেয়ে বড় পরীক্ষা, যেটা বলা যায় যে তা তো বটেই, কারণ পাকিস্তানের পেসারদের বিপক্ষে এটা তো বাংলাদেশের যখন যে কোনো দুর্বল দলের ক্ষেত্রে যেটা হয় আর কি, মানে এখানে কম্পারেটিভলি বাংলাদেশ দুর্বল ধরে নিচ্ছি আমি, এটা বাংলাদেশের শুরুর দিকে এটা ছিল। বাংলাদেশের ব্যাটসম্যানদের সম্পর্কে এমন সময় কথাটা বলতাম মজা করে, যে বাংলাদেশের ব্যাটসম্যানদের একটা দুর্ভাগ্য হচ্ছে যে তারা তো বাংলাদেশের বোলিং খেলার সুযোগ পায় না। আপনি যখন দেখেন যে ওপোনেন্ট আপনার 500 রান করেছে, বাংলাদেশ 200 করেছে বা 250 করেছে, তো অবশ্যই আমরা বলবো দুই দলের ব্যাটিং সাইডের পার্থক্যটা হচ্ছে আপনার 200 রান বা 250 রান। কিন্তু আপনি একই সঙ্গে যদি দেখেন যে এটা তো আসলে মুখোমুখি লড়াই, এটা তো আর আপনি নিজে একা খেলছেন না, আপনার ওপোনেন্টে বোলিং কেমন হচ্ছে তার উপর নির্ভর করছে আপনার ব্যাটিংটা। কিন্তু আরেকটা বিষয়, যে আমরা যে পেসারদের রাওয়ালপিন্ডির যে পিচ,
পেসারদের সাহায্য করে সেটা বলছি, কিন্তু পাশাপাশি একটু ঘাটাঘাটি করলে তো স্পিনাররাও তো সহায়তা পেয়েছে, যেমন মুশতাক মোহাম্মদ, স্টুয়ার্ট ম্যাকগিল, সাকলাইন মুশতাক, এগুলো তাদেরও তো ভালো ভালো ফিগার আছে। এগুলো আপনার কালকে আলাপ করেন। আর যে দুজনের কথা বললেন, দুজনের লেগ স্পিনার এবং কোয়ালিটি স্পিনার, মানে আর ওই ধরনের লেগ স্পিনাররা যেটা হয়, আপনার উইকেট থেকে যদি হেল্প নাও থাকে, স্পিনাররা তারা উইকেট থেকে হেল্পটা আদায় করে নিতে পারে। আর আপনি যদি এটা হয় পাকিস্তান দলে, মানে স্পিনার যারা আছে, বা আমাদের দলে দুজন স্পিনার আছে, তাইজুল, নাইম, শেষ পর্যন্ত কোন দুজন কে খেলবে, একজন খেলবে নাকি আদৌ খেলবে কিনা, আমার ধারণা একজন হয়তো খেলবেন। তো সেটা তো আছেই, কোয়ালিটি স্পিনার যে কোনো উইকেটেই ভালো করতে পারে। আর প্লাস ডিপেন্ড করে ওই টেস্ট ম্যাচটা কত দিনে যায়। এখন আগের 9টা টেস্ট ম্যাচে মুস্তাক আর ম্যাকগিলেট অনেক আগের কথা, তো আমার ঠিক খেয়াল নেই তারা কি 4th ডে থেকে সাকসেসফুল হয়েছিল না 3rd ডেতে হয়েছিল। তবে তারা 1st 2nd ডেতে হলে আমি অবাক হবো না। বললাম যেটা, যে লেগ স্পিনাররা কোয়ালিটি, আর আপনি লেগ স্পিনার আপনার একদম মানে যেখানে কোনো সেই অর্থে কোনো টার্ন নাই, সেখানেও তারা টানা আদায় করতে পারে। সেটা তো আমরা আফগানিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ মনে আছে কিনা, বাংলাদেশের সঙ্গে যেটা আমরা চিটাগাঙ্গে হারলাম, সেই ম্যাচেও তো আসলে জিনিসটা পরিষ্কার ছিল যে বাংলাদেশের দলে যারা ছিল সবাই ফিঙ্গার স্পিনার এবং ওইভাবে বল কেউই বিগ টার্নার অফ দ্য বল না। আর আফগানিস্তানে যেগুলো ছিল, যার বাহাতে আছে সেটাও স্পিনার, যে কারণে একই উইকেটে দেখা যাচ্ছে বাংলাদেশ যেখানে সেভাবে বল টার্ন করতে পারছে না, তারা অনেক বেশি টার্ন আদায় করে নিচ্ছে। এটা তো একটা পার্থক্য আছে আসলে। মানে যেটা আক্ষেপের বিষয় যে টেস্ট আমরা ম্যাচের টেস্ট খেলা ম্যাচটা নিয়ে কালকে আসলেই, যাই আবার। হ্যাঁ সেটাই বলবো, মানে এটা বলেই একটু শেষ করতে চাই। সেটা হচ্ছে যে মানে আক্ষেপের বিষয় যে টেস্ট ম্যাচের প্রসঙ্গ আসলেই বা বাংলাদেশের সামনে টেস্ট আসলেই কেন জানি এই যে বাংলাদেশের যে দুর্বলতাগুলো, এগুলো নিয়ে আমাদেরকে বেশি বেশি আলোচনা করতে হয়। যে পেসারদের বিপক্ষে যে দুর্বলতা, বিশেষ করে ভারতের সাথে যে আমরা যেটা দেখলাম গোলাপি বলে যে খেলা, তার আগে যে টেস্ট ম্যাচ, সেখানেও তো আমরা দেখলাম যে পেসারদের এগেনস্টে বাংলাদেশের দুর্বলতা, এবং তখনও কিন্তু অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। পেসারদের বাংলাদেশের পেস বোলিং এর এগেনস্টে যে আরো কিছু করা উচিত সে বিষয়েও কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু কাজ কতটুকু হয়েছে? কাজ ওইটা আপনি যেটা বললেন ওইটাই আর কি, যে যখন এটা হয় তখন খুব আলোচনা হয়। প্রতি টেস্ট ম্যাচের পরে প্রেস কনফারেন্সে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রবলেমগুলো উঠে আসে। এই জিনিসগুলো তখন মনে হয় যে এটাগুলো অ্যাড্রেস করা উচিত। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আবার আরেকটা টেস্ট ম্যাচ আসে, তখন আমরা এগুলো আলাপ করি। টেস্ট ম্যাচের পরে আবার নতুন করে আলাপ হয়। ফাইনালি তো আমাদের ঘরোয়া ক্রিকেটের যে উইকেট তৈরি হয়, সেই উইকেটটা পেস বোলার, নিজের ভালো কোয়ালিটি পেস বোলার তৈরি করার জন্য উপযুক্ত না। একইভাবে ব্যাটসম্যানদেরও এই এক্সট্রিম পেস, বা ঠিক আছে আমাদের হয়তো 90 মাইল প্লাস প্লাস খুব বেশি হয়তো নাই, আছে নিশ্চয়ই দু একজন, কিন্তু খুব বেশি নাই। কিন্তু তাদেরকে যদি না খেলেন অন্য সময়ে, তা টেস্ট ম্যাচে গিয়ে টেস্ট ম্যাচের প্রেশার তো অন্যরকম। টেস্ট ম্যাচে আপনি নর্মাল একজন বোলারও একটা নর্মাল ম্যাচে, একটা বাংলাদেশের জাতীয় লিগ হয়, ওইটার যে অ্যাটমসফিয়ার, আর টেস্ট ম্যাচ যখন পুরো দেশ তাকিয়ে আছে, ক্যামেরা, পুরো জিনিসটাই অন্যরকম। তো সেইটাতে কিন্তু যে জিনিসটা আপনি নর্মালি কখনো ফেস করেন নাই, সেখানে গিয়ে কিন্তু করা কিন্তু অনেক কঠিন। তো সেই জিনিসগুলো তো মানে ওই যে এইসব আলোচনা উঠলে আমি যেটা বলি যে এগুলো আসলে একটা অনুষ্ঠানে 1 মিনিট 2 মিনিট বলার ব্যাপার না, বা বলেও কতটুকু লাভ হয় এটা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ এগুলো নিয়ে বলতে বলতে ক্লান্ত। এটা একটা ওভারঅল, কারণ ইন্ডিয়াতে ধরেন ইন্ডিয়ার যে আজকে যে উত্থানটা, ইন্ডিয়ার বেশিরভাগ যে সেন্টারগুলো আছে, এখন প্রথমত হচ্ছে ওদের সারা দেশে ক্রিকেট অবকাঠামো একটা অবিশ্বাস্য একটা পর্যায়ে পৌঁছেছে। আপনি ছোটো সেন্টারে গিয়ে দেখবেন যে ওইখানে আপনার 15-16টা উইকেট আছে, পাশাপাশি একটা একাডেমি আছে। আমাদের মিরপুর একাডেমিতে এক মাঠে এসে 6টা-7টা দল প্র্যাকটিস করে। ঢাকা শহরে আর কোনো প্র্যাকটিস করার জায়গা নেই, এটা হতে পারে নাকি? এবং সেখানে উইকেটগুলো আপনি দেখবেন কোনোটা হয়তো পেস বান্ধব উইকেট, কোনোটা হয়তো স্পিনার উইকেট, কোনোটা হয়তো একটু লো উইকেট, যেখানে ব্যাটসম্যানরা যে যার দুর্বলতা বা সামনে কি খেলা আছে, যদি অস্ট্রেলিয়ায় আপনি খেলতে যান, ন্যাচারালি আপনি হার্ড বাউন্সি উইকেটে প্র্যাকটিস করবেন। আপনি শ্রীলঙ্কায় গেলে হয়তো আরেকটু অন্যরকম উইকেটে প্র্যাকটিস করবেন। তাদের প্রস্তুতিটা ওই রকম হয়, এবং প্রস্তুতিটা শুধুমাত্র একটা সিরিজ বা টেস্টের আগে না, যেহেতু সারা বছর তারা ওইখানে প্র্যাকটিস করে। এবং ঘরোয়া ক্রিকেটেও যদি আপনি এরকম ডিফারেন্ট উইকেট তৈরি করতে পারেন, এই কথাগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা জানেন না তা না, তারাও বিভিন্ন সময় আলাপ করেন, এগুলো করা উচিত বলেন, কিন্তু শেষ পর্যন্ত হয় না। একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরবো আমরা আলোচনায়। প্রিয় দর্শক, সঙ্গে থাকবেন আশা করছি। আবারও স্বাগত নিউজ গ্যালারিতে। আছেন আমাদের সঙ্গে উৎপল শুভ্র, কথা বলছিলাম তার সঙ্গে খেলাধুলার বিভিন্ন বিষয় নিয়ে। উৎপল শুভ্র, বিরতির আগে আমরা এই বিষয়টি আলোচনা করেছিলাম যে আগামীকাল সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য অনূর্ধ্ব-19 বিশ্বকাপের যে খেলা নিউজিল্যান্ডের সঙ্গে, এবং যেটা দেখলাম যে মেহেদী হাসান মিরাজ তিনি একটি কথা বলেছেন যে 2016 সালে ঘরের মাঠে যখন সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ, প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল, তিনি কিন্তু বলেছেন যে না, বাংলাদেশের এই দলের চ্যাম্পিয়ন হওয়ার মতো সামর্থ্য রয়েছে।
সেটা ধরেন খুব প্রত্যাশিত কথা। আপনি যদি ক্রিটিক্যালি দেখেন কথাটা, যে মিরাজ কি বলবে নাকি যে না এই দলের চ্যাম্পিয়নের সামর্থ্য নাই, সিনিয়র প্লেয়ার, সাবেক অনূর্ধ্ব-19 অধিনায়ক, অনূর্ধ্ব-19 তার এক ধরনের তার অনুজরা আরেকটা সেমিফাইনাল খেলতে যাচ্ছে, সেক্ষেত্রে মিরাজ পরিস্থিতি যাই হোক এটাই বলতেন, এটা তো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আমার কাছে 2016 দলটার সম্ভাবনা বরং বেশি মনে হয়েছিল তখন। এই টুর্নামেন্টে গিয়ে ধরেন দক্ষিণ আফ্রিকাকে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দল যেভাবে হারিয়েছে, তাতে ন্যাচারালি এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে। কিন্তু 2016 ওই দলটা যদি মনে করেন দেশের মাটিতে খেলা হচ্ছিল ধরেন, তো ওই দলের কাছে আসলে প্রত্যাশাটা আরও বেশি ছিল। এবার যখন গিয়েছে আমি মনে করি বাংলাদেশ মনে মনে সেমিফাইনাল পর্যন্ত টার্গেট তো থাকেই, কিন্তু যেহেতু বাংলাদেশ কোনদিন ফাইনাল খেলেনি, সেই আপনার টার্গেটটা এটা কোন ম্যাচে দেখাচ্ছে, এটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চমশ্রমে যেই কোয়ার্টার ফাইনালে, সেই কারণে সেমিফাইনালে উঠে বাংলাদেশ দলের একটা প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে আমি বলবো। কারণ যেহেতু একটা দল সর্বোচ্চ যে জায়গায় এর আগে খেলেছে, নর্মালি সেটা পর্যন্তই যাওয়া সম্ভব বলে মনে করে। কিন্তু যেভাবে দক্ষিণ আফ্রিকাকে আমরা হারিয়েছি, একটু আশা কি জায়গায় না, আমি তো আশার কথা আসছি, আপনি পুরা হতাশ হয়ে যান না, আমি আশার কথা আসছি। আশা হচ্ছে যে এই দক্ষিণ আফ্রিকাকে যেভাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে হারিয়েছে, ওই দিন আমি খেলার আপনার ওই দিন যখন হাইলাইটস দেখাচ্ছিলেন আপনারা, এখানে আমরা দেখছিলাম, তো ওইটা একটু দেখলেও হয়, ওখানে রকিবুলের একটা বড় ভূমিকা ছিল, এবং উইকেট যতটুকু দেখেছিলাম মানে পুরো ম্যাচ তো ছাড়া দেখেছি, একটু স্লো ছিল, বলকে টার্ন করছিল, ওই ধরনের উইকেট পেলে নিউজিল্যান্ডের এগেনস্ট অনেক ভালো। কালকেও তো পঞ্চমশ্রমেই খেলা, পঞ্চমশ্রমে খেলা, এখন ওই উইকেট আবার একটু আলাদা হতে পারে, যদিও আপনি খুব বেশি পার্থক্যর কথা না, কারণ পঞ্চমশ্রমে একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখলাম আমি, যে এই মাঠে এভারেজ আপনার ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে 200-র মতো। বাংলাদেশের জন্য এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছিল যে রকিবুলের উইকেটগুলো আমরা দেখছি, রকিবুলের উইকেটের আগেও আমি বলবো যে উইকেট তো বটেই, কারণ যেহেতু এত বড় ব্যবধানে বাংলাদেশ জিতেছিল, বোলারদের একটা বড় অবদান আছে। এর আগেও যদি বলেন বাংলাদেশের ব্যাটসম্যানরাও কিন্তু খুব ভালো করেছিলেন, মানে 5 উইকেটে 261 রান করেছেন, যেখানে এই মাঠে এভারেজ স্কোর হচ্ছে 200, মানে খুব হাই স্কোরিং গ্রাউন্ড না। তো ওইখানে আমি মনে করি যে ওই পারফরমেন্সটা ইমিডিয়েট যেহেতু আগে, এটা বাংলাদেশের জন্য একটা বড় উদ্দীপনার কাজ করবে। কিন্তু একই সঙ্গে যদি আপনার পুরো জিনিসটা একটু নির্মোহভাবে দেখি, এই যদি আমরা নিউজিল্যান্ডের দিকে দেখি, নিউজিল্যান্ড সেমিফাইনালটা কিন্তু সহজ হয়নি তাদের, কোয়ার্টার ফাইনালটা, সেমিফাইনাল তো কালকে, ওইটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আপনার ওইটা শেষ ওভারে 7 রান দরকার ছিল, তো সেটা আপনার 2 উইকেট হাতে, সেই ম্যাচ তারা জিতেছে। এর আগে গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে কীরকম শেষ ওভারে আপনার 12 রান দরকার ছিল, তো ওই ম্যাচটাও তারা জিতেছে 1 গোল বাকি থাকতে। তো এইটা একদিকে তো আপনার আমরা বলবো যে বাংলাদেশ অনেক সহজে জিতেছে কোয়ার্টার ফাইনাল, তারা অনেক কষ্ট করে জিতেছে, বাংলাদেশ এগিয়ে। আবার অন্যদিকে যদি দেখেন, আমি মানে খেলাটা ক্রিকেটের চেয়ে বেশি হচ্ছে যে দলটা দুবার মানে একদম বিদায় নেওয়ার মুখ থেকে ফিরে, খাদের কিনার থেকে ফিরে এসছে, সাইকোলজিক্যালি তাদেরও কিন্তু একটা থাকবে, ভিতরে একটা জোর থাকবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই টুর্নামেন্টের আগে যে নিউজিল্যান্ড আর বাংলাদেশের সাথে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল, সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ হেরেছে। তো যখন আপনি এটা কোন ম্যাচ, কিন্তু বাংলাদেশও তো নিউজিল্যান্ডে খেলেছিল, দেখাচ্ছে তো বুঝতেছি না কোনটা এটা যে শ্রীলঙ্কার সঙ্গে ওই ম্যাচটা দেখাচ্ছে, শ্রীলঙ্কার সঙ্গে, জি, গ্রুপ পর্যায়ে এই ম্যাচটা কিন্তু কঠিন ছিল, আপনার 12 রান দরকার ছিল শেষ ওভারে, এই ছক্কা মেরে 1 বল বাকি থাকে ছক্কা মেরে জিতে দিয়েছিলেন। এবং এই ছেলেটা নাম হচ্ছে আপনার ক্রিস্টিয়ান ক্লার্ক, পেস বোলার, ভালো বল করে, এবং 2টা ম্যাচেই শ্রীলঙ্কার সঙ্গে এবং কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ, 2টা ম্যাচেই আপনার ব্যাট হাতেও একটা বড় ভূমিকা রেখেছেন। এবং আমি দেখলাম আকবর আলী ওই কথাটা বলেছেন, বাংলাদেশের যে অধিনায়ক, যে ওদের আসলে ব্যাটিংটা অনেক লম্বা, তো যে কারণে ইন্টারেস্টিং ম্যাচ হবে। আপনার যদি একদম ইমিডিয়েট আগের ম্যাচটা চিন্তা করি, মনে হবে যে বাংলাদেশ অনেক এগিয়ে, প্লাস নিউজিল্যান্ডে গিয়ে কিন্তু বাংলাদেশ আন্ডার-19 নিউজিল্যান্ড আন্ডার-19কে হারিয়ে এসেছিল, তো সবগুলোই তো ইতিহাস। মেইনলি এই টুর্নামেন্টের পারফরমেন্সটা আসলে মাথায় থাকে, তো সেদিকে বলতে পারেন আপনি যে নিউজিল্যান্ড পরপর 2টা ম্যাচ কিনা শিওর না আমি, 2টা ম্যাচে যেরকম এরকম মানে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিতে পারে এরকম একটা অবস্থা থেকে ফিরে এসছে, কাজেই বারবার কি 3বার একরকম হবে নাকি? আবার উল্টা দিকে হতে পারে, যে দলের এরকম করার অভ্যাস আছে সেই দলের কিন্তু মনে হবে যে কোনো কিছু সম্ভব, তাদের মনোবল আরো দৃঢ়। তবে এই ম্যাচে 2 দলের উপরেই চাপটা প্রায় সমান। এই কারণে বলবো আমি, ধরেন বাংলাদেশ কিন্তু ফাইনাল খেলেনি, নিউজিল্যান্ডও কিন্তু সর্বশেষ ফাইনাল খেলেছে 1998 সালে, 2 দলের জন্যই ফাইনালটা একটা বিশাল একটা ব্যাপার। কাজে কালকের ম্যাচটা 2 দলের জন্যই আমি মনে করি, ওই যে এখানে 11 যে 12 জন প্লেয়ার, এদের ভিতরে একজন প্রতি দলে একটা অদৃশ্য প্লেয়ার থাকবে, সেটা হচ্ছে স্নায়ু, নার্ভ। তো সেটা ম্যাচটা যদি একটা নির্দিষ্ট গতিতে এগোয়, ধরেন একটা দলের কন্ট্রোলে আছে, তখন জিনিসটা অত প্রকট হয়ে ওঠে না। যখন এটা ক্রাঞ্চ সিচুয়েশনে যায়, দেখা যাচ্ছে যে একটা ক্রাইসিস, হঠাৎ করে উইকেট পড়ে গেল, হঠাৎ করে একটা ভালো স্পেল হলো, তখন কারা সামলাতে পারে সেমিফাইনাল ফাইনাল, এগুলো কিন্তু যে লেভেলেই হোক, সেটা আপনি আন্ডার-19 বলেন, আপনি এটা সিনিয়র লেভেলে বলেন, যে কোনো লেভেলে কিন্তু ওই মুভমেন্টগুলো কারা জিতে,
বেশিরভাগ ম্যাচে কিন্তু ওটা ভাগ্য নির্ধারণ করে তাহলে দেয়। তো নিউজিল্যান্ডকেই বলা যায় যে এগিয়ে রাখতে হয়, কারণ এরকম স্নায়ুর পরিস্থিতিতে তো তাদেরকে আগের কয়েকটি ম্যাচে পড়তে হয়েছিল এবং তারা জিতে বের হয়ে না এসেছে। ওইটাই বললাম যে এটা আপনি দুই দিকে দেখতে পারেন, যে আবার বারবার তুমি বেরিয়ে আসবে সেটা তো নাও হতে পারে। আবার আরেকটা জিনিস যদি আপনি দেখেন যে বাংলাদেশের কিন্তু দক্ষিণ আফ্রিকার ম্যাচটার আগে বাংলাদেশ কিন্তু জিতেছে জিম্বাবুয়ে আর স্কটল্যান্ডের সাথে। বাংলাদেশের সত্যিকার অর্থে গ্রুপে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল পাকিস্তানের সাথে। ওই ম্যাচ বৃষ্টির কারণে আপনার শেষ হয়নি, এর আগ পর্যন্ত কিন্তু ওই যে পেস বোলিংয়ের কথা যেটা বললেন সিনিয়র দলের, ওইখানেও কিন্তু পেস বোলিংয়ের একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। 9 উইকেটে 106 হয়ে গেছিল বাংলাদেশ। কিন্তু পচেপস্ট্রুমের খেলা, যেহেতু পচেপস্ট্রুমের উইকেট যতটুকু আমরা দেখেছি এবং ইতিহাস যা বলে, জি। যেটা বললাম যে এভারেজ স্কোর হচ্ছে 200 রান, ওইরকম যদি লো উইকেট হয় ডেফিনেটলি বাংলাদেশকে আমি এগিয়ে রাখবো। কালকের ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? আমি এটা বললাম যে মানে 50-50 নাকি? না, যে কারণে আমি বললাম যে এখানে আসলে এটা খুবই, এটা আপনার কাছে মনে হবে ডিপ্লোম্যাটিক উত্তর, কিন্তু এটা উইকেটের উপর বিরাট অনেক কিছু ডিপেন্ড করে। কারণ উইকেট আমরা বলতেছি 50 ওভারের ইতিহাসের কারণে, প্লাস সর্বশেষ যে ম্যাচটা আমরা দেখেছি বাংলাদেশে সেটার কারণে মনে করছি লো হবে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশ এগোনো। কিন্তু এমন তো হতে পারে কালকে উইকেটে কোনো কারণে ঘাস আছে, তো ঘাস থাকলে একটা ঠিক আছে, ঘাস থাকলেই একটা মানে বল খুব সুইং করা শুরু করবে তা না, ঘাসের ওরকম ভেদ থাকে, এগুলো অনেক জটিল ব্যাপার। যে কারণে উইকেট নিয়ে আসলে ম্যাচের আগের দিন এত গবেষণা হয়, কারণ অনেক সময় উইকেট ঘাস থাকলে পরে দেখা যাচ্ছে বলে ফলস গ্রাস, মানে গ্রাস আপনি নামলেন দেখা গেল বল আসলে সেভাবে মুভ করছে না, উইকেটে মনে হচ্ছে ক্র্যাক টার্ন করবে, করছে না, এগুলো ব্যতিক্রম। কিন্তু উইকেট না দেখে আসলে বলাটা খুব কঠিন। তবে আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ ঠিক গিয়ে আছে। বাংলাদেশের জন্য শুভকামনা রইল। আপনি হৃদয়ের কথা শুনছেন। কিন্তু অনূর্ধ্ব 19 নিউজিল্যান্ডের যে দল, তারা কিন্তু মানে উৎসাহ পাবে বা উদ্দীপনা পাবে তাদের সিনিয়র ক্রিকেটাররা আজকে যা করেছে সেটা নিয়ে, তাই নয় কি? হ্যাঁ, সেটা তো পাবেই। এবং নিউজিল্যান্ডের জন্য এটা তো একটা মানে আমার আজকে ম্যাচটা দেখতে দেখতে যেটা মনে হচ্ছিল, মানে নিউজিল্যান্ড আর ইন্ডিয়া ওয়ানডের কথা বলছেন তো, জি। তো রস টেলরকে দেখে মনে হচ্ছিল এটা হচ্ছে তার রিডিমশন আর কি, মানে এক ধরনের পাপ মোচন আজকে। আপনি যদি ইমিডিয়েট পাস যে T20 সিরিজটা হলো 5 ম্যাচের, ওটা তো একটা অবিশ্বাস্য সব ঘটনা ঘটেছে, নিউজিল্যান্ড ঘটিয়েছে অবিশ্বাস্য ঘটনা, ওটা 5-0 হেরেছে। 148 মানে এটাও কি একটা অবিশ্বাস্য না, বিষয়? ওই জন্যই বলছি বেশি অবিশ্বাস্য ব্যাপারটা বুঝতে গেলে আপনার বোলার না, সে ব্যাটসম্যানই, ব্যাটসম্যান। কিন্তু 21টা সেঞ্চুরি নাম্বার, আপনার সবচেয়ে বেশি, আপনার রানও সবচেয়ে বেশি। আরেকটা জিনিস যদি করেন আপনি, যে এই 347-এর যেটা কথা বললেন, সেটা আসলে কখনো কখনো হয় কি পরিসংখ্যানই আপনাকে এটা বলে দেয় যে কতখানি কঠিন ছিল। কারণ নিউজিল্যান্ড এর আগে এত রান তারা করে কখনো জিতেনি, আপনার ইন্ডিয়াও কখনো এত রান করে হারেনি, মানে ইন্ডিয়ার বিপক্ষে এত রান চেজ হয়নি। আর আপনি এটা যদি দেখেন নিউজিল্যান্ডের 4টা বড় জয় রান তারা করে, এখানে দেখেন একটা মাত্র ম্যাচ 347 যেটা চেজ করেছিল তারা অস্ট্রেলিয়ার সাথে 2007 সালে, সেটাতে টেইলরের কোনো অবদান ছিল না, 11 রান করেছিলেন টেইলর। বাকি দেখেন আজকে 109 নট আউট, আগের গুলো একটু, এই যে 2007 আরেকটা দেখেন অস্ট্রেলিয়া টেইলর 337 চেজ করেছিল, 117। আর 336 যেটা ইংল্যান্ডে, এটা ডানে ডিনে হয়েছিল এই ম্যাচটা, এটা তো একটা অবিশ্বাস্য ইনিংস। 181 তো বলে দিচ্ছে কত অবিশ্বাস্য, অপরাজিত। তার চেয়ে বেশি হচ্ছে তার ওই দিন পায়ে ইনজুরি ছিল, এবং এক ধরনের খুঁড়িয়ে খুঁড়িয়ে বলতে গেলে এক পায়ে টেইলর এই ইনিংসটা খেলেছিলেন। এই যে প্রথম ওয়ানডে নিউজিল্যান্ডের এবং ভারতের 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটা হয়ে গেল এবং 1-0 এগিয়ে গেল নিউজিল্যান্ড, এবং সবচেয়ে বড় অবিশ্বাস্য বিষয় যেভাবে T20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে তারা ওয়ানডেতে এগিয়ে জিতলো আজকে অবিশ্বাস্যভাবে, এটা তো বড় একটা ফাইট ব্যাক। হ্যাঁ, ওইটাই তো এতক্ষণ আমি ব্যাখ্যা করলাম। আমি অতীতে গেলাম তো ওই কারণেই, যে এই ম্যাচটাকে আপনি বিচ্ছিন্ন করে না দেখে যদি আপনি এই সিরিজেই, মানে এই সিরিজ বলতে এই ট্যুরেই, ইন্ডিয়ার এই ট্যুরেই ইমিডিয়েট পাস্টে যেটা হয়েছে, সেই কারণে এই জয়টা আর অনেক বড় হয়ে উঠছে। কেন উইলিয়ামসনও খেলেননি, কোন এলিমিনেশন শুধু না, আপনার ওদের তো টিমটা ভাঙা একটু, ট্রেন্ট বোল্ট নাই, আপনার ফার্গুসন নাই, আপনার ম্যাট হেনরি নাই, মানে টপ 3 জন বোলারই নাই বলতে গেলে। তারপরে ওদের আরেকটা কন্ট্রোভার্সি হয়েছে, আপনার ওদের যে কোচ আপনার গেরি স্ট্রিট, উনি আবার আগেই ওয়ানডে সিরিজের সময় ছুটি নিয়ে রেখেছিলেন, তার জায়গায় আবার দায়িত্ব পালন করেছেন এখানে কোচ ছিলেন শেন জার্গেনসন, যিনি আমাদের বোলিং কোচ ছিলেন। ওইটা নিয়ে আবার জেরেমি কুনি ফাটিয়ে ফেলছে যে এই সময় কেন ছুটি নেবে, অনেক কন্ট্রোভার্সি ছিল নিউজিল্যান্ড। ও ইন্ডিয়ার কিন্তু আরেকটা জিনিস আছে, ইন্ডিয়ার প্রাপ্তি আছে এই ম্যাচে। শ্রেয়াস হারার পরে নিশ্চয়ই সেটা আর উল্লেখ করা হওয়ার মতো না, শ্রেয়াস আয়ার 4 নম্বরে নেমে সেঞ্চুরি করেছেন, প্রথম সেঞ্চুরি তার ওয়ানডে, মানে T20 তো ভালো খেলেছেন, ফিউচার স্টার হিসাবে, ওদের ব্যাটিং স্টার হিসাবে শ্রেয়াস আয়ার মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছেন। আমি যেটা বলছিলাম, এইটা তো আর ধরেন ম্যাচ শেষে গৌণ হয়ে গেছে, তখন মনে হচ্ছিল যে এটাই হয়তো ম্যাচ উইনিং নক। আরেকটি ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যে ইন্ডিয়া
এই ম্যাচে আপনার 4 ওভারই ছিল। যখন ম্যাচটা এরকম ক্লোজ হয়ে যায়, এরকম বড় স্কোর করে আপনি হেরে যাচ্ছেন, তখন তো আপনি অন্য কিছু চিন্তা করেন, একটু ভাবেন, একটু আলোচনা। তখন একটু সময় হয়, ওইসব করতে গিয়ে সময় চলে গেছে। কিন্তু এখানে 4 কি ওভারটা একটু বেশি আর কি। আরেকটা বিষয় কি একটু বলতে পারি যে 347 করেও তা ডিফেন্ড করতে পারলো না ইন্ডিয়া, তাহলে কি ভারতের বোলারদের ব্যাপারেও কি কোনো মানে প্রশ্ন জাগে কিনা? না, সেটা তো আপনি বলতেই পারেন, ইয়েতে যেটা হয় আর কি, থিওরিটিক্যালি বলতে পারেন। সেটা তো 347 ডিফেন্ড করতে না পারা তো এক ধরনের অন্যায়, ক্রাইম। আবার ওয়ানডেতে এখন আসলে 347 348 কোনো রানই এখন রান মনে হয় না, যদি এরকম ইনিংস খেলে। মানে রস টেইলর খেলেছেন ভালো ইনিংস, আর একটা কে ধরনের ভালো ইনিংস খেলেছে বলেন তো? একটা ভালো পার্টনারশিপ হয়েছে, মনেও থাকে না, একটার পর একটা নিয়ে আসেন। অনেক বিষয় তো এই জন্যই আসলে ইয়ে করা এটা যায়। বলছি, এটা দুই দিকেই আছে আপনার, মানে ওদের টম লিথমও ভালো লেথামের সঙ্গে টেলরের পার্টনারশিপটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। লেথাম আবার এই ম্যাচের ক্যাপ্টেনও ছিলেন, ওই পার্টনারশিপটা আসলে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে। তারপরেও যেটা শেষ দিকে এসে কিন্তু নিউজিল্যান্ডে 2 উইকেট পড়ে গেল পরপর, তো মনে হচ্ছিল আবার টি-20 হয় কিনা, কারণ টি-20 এমন একটা অবস্থা। আমি ওইটা চিন্তা করছিলাম যে আমার যেহেতু খেলা দেখতে দেখতে এটা মনে হচ্ছে যে এই ম্যাচে নিউজিল্যান্ড হেরে যেতে পারে, যখন অবিশ্বাস্য কাণ্ড দেখেছি গত 3 ম্যাচে। তো মাঠে যারা ছিলেন, টেলরের নিশ্চয়ই মনে হয়, টেলর যেহেতু 3টারই ইয়েতে ছিলেন, উইকেটে ছিলেন, তো টেলর ম্যাচ শেষে তার পোস্ট ম্যাচ কথাতে কিন্তু এটাই বলেছেন যে ডিফারেন্ট ফর্মেট ঠিক আছে, কিন্তু তার প্রতি ম্যাচটা আমি জিতে বেরোতে পেরেছি, আগের 3টা ম্যাচ যেটা পারেননি। যেমনটা বলছিলেন যে টেলরের পাপমোচন, মানে আগে কয়েকবার তিনি খুব পারেননি। স্বাভাবিক, আপনি যেটা ওই যদি নিউজিল্যান্ডের এই দলে আপনি কেন উইলিয়ামসন আর টেইলর, এবং ওয়ানডেতে যদি আপনি ওয়ানডেতে টি-20তে ওই পরিস্থিতিতে যখন আপনার একটু অন্য জিনিসের প্রেশার আছে, আমি তো বলবো সেই অর্থে ইয়েতে ছিলই না। টি-20 সিরিজ অনেকগুলো ম্যাচ ছিল, কোনো প্রেশারই ছিল না সেই অর্থে। মানে আপনি যদি রান বলেরই দেখেন, হাতে উইকেটেরই দেখেন, এটা হেসে খেলে জেতার কথা। তো সেই পরিস্থিতিতে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান, যার রেকর্ড এরকম, পুরো জিনিসটা একটু ভুতুরে কিন্তু এই টি-20 সিরিজে যা হয়েছে। এরকম সবচেয়ে বড় কথা, পরপর 2টা ম্যাচে সুপার ওভারই হয় না কখনো। পরপর 2টা ম্যাচ সুপার ওভার আগে হয়েছে কিনা আমি শিওর না। এটা তো প্রায় এরকম কোনো রেকর্ড আছে কিনা সেটাও তো আসলে আমরা আমরা জানি ঠিক না। জানি না, কিন্তু আপনি যদি প্রবাবিলিটি চিন্তা করেন, পরপর 2টা ম্যাচে সুপার ওভারে ম্যাচ যাওয়ার সম্ভাবনা কতটুকু? খুবই কম। সেটাই। আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। ইতিহাসে আমরা একটু যেতে চাই, যে ইতিহাসের পাতা উল্টালে এই 5ই জানুয়ারি অনেক ঘটনাই তো ঘটেছিল। কোন বিষয়টি আজকে আমাদেরকে জানাবেন? গত 2 দিন বাংলাদেশের এই সফরের কারণে, বাংলাদেশ পাকিস্তানের সফর নিয়ে আলাপ করতে করতে এই দিন এটা আমাদের বাদ পড়ে গেছে। ইতিহাস চর্চাটা হয়নি। ইতিহাস চর্চাটা হয় নাই, কারণ ওই দিনগুলো তো আবার 1 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা। 4 ফেব্রুয়ারি নিয়ে কথা বলতে গেলে আবার আগামী মাসের 4 ফেব্রুয়ারি আসতে হবে। আজকে একটা বিষয় নিয়ে কথা বলি, টুকটাক তো অনেক কিছুই আছে। সেটা হচ্ছে যে একটা বড় ঘটনা আছে যেটা পুরো ক্রিকেট বিশ্ব খুব আলোড়িত হয়েছিল এই দিন 2011 সালে 5ই ফেব্রুয়ারি। সেটা হচ্ছে পাকিস্তানের 3 ক্রিকেটার, বললেই বলে সবাই বুঝে ফেলবেন যে কোন ঘটনা। 3 ক্রিকেটার বললেই আমার ধারণা বুঝে ফেলেছেন। সেই সালমান বাট, মোহাম্মদ আমির আর মোহাম্মদ আসিফ, তাদের 3 জনের যে স্ক্যান্ডাল। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে 3 জনেরই শাস্তি, আইসিসি ট্রাইব্যুনাল যেটা, সেই তাদের শাস্তি ঘোষণা করা হয়েছিল। সালমান বাট 10 বছর সাসপেন্ড হয়েছিলেন, 5 বছর ছিল স্থগিত। আসিফ ছিলেন 7 বছরের ব্যান্ড, তার 2 বছর স্থগিত ছিল। আমির ব্যান্ড হয়েছিলেন 5 বছরের জন্য। তো এইটা তো ধরেন একটা এটার পিছনের গল্পটা এত চমকপ্রদ। ধরেন ফিক্সিংয়ের জন্য তো এর আগে পাকিস্তানের সেলিম মালিক আজীবন নিষিদ্ধ হয়েছেন, ভারতে মোহাম্মদ আজহারউদ্দিন হয়েছেন, অনেক খেলোয়াড়ের অনেক শাস্তি হয়েছে। তো এটার গল্পটা তো সাংবাদিকতা আছে এবার এটার মধ্যে একটু। এখন আপনি কি ধরনের সাংবাদিকতা, এই সাংবাদিকতা কতটুকু এথিক্যাল, এইসব আলোচনা সেটা নিয়েও কিন্তু আজকে না যাই, না এটা আলোচনা হতে পারে, কিন্তু এটা আবার ওইটার কারণেই তো শেষ পর্যন্ত যারা করেছিল এই কাজটা, নিউজ অফ দ্য ওয়ার্ল্ড, তারা তো বন্ধই হয়ে গেল। মানে এই কারণে না, পরে যেটা বেরোলো, যেটা এইটা হচ্ছে স্টিং অপারেশন নিউজ অফ দ্য ওয়ার্ল্ডের, যেটা থেকে পুরো জিনিসটা বেরিয়ে আসলো। এটা হচ্ছে মাঝার মাজিদের সঙ্গে ওদের একজন রিপোর্টার, যে বুক মেকারের ছদ্মবেশে আন্ডার কভার রিপোর্টার, তার কাছে গেল এবং মাঝার মাজিদ বললেন যে উনি যে কোনো কিছু করতে পারেন। অডিওটা থাকলে খুব ভালো হতো, এখানে স্পেসিফিক বলা হচ্ছে যে কি করা হবে। অডিও আছে হয়তো আমাদের কাছে, আমরা একটু অডিওটা তাহলে শুনি। ফার্স্ট বল অফ দ্য থার্ড ওভার, নো বল হবে। এই দেখেন আমিরের সেই বিখ্যাত নো বল, 1.5 ফিট সামনে পা। রিপ্লেতে দেখতে পাবেন যে কত বড় নো বল ছিল। দেখেন কোথায়, তখনই কিন্তু এটা মাঠে গুঞ্জন উঠেছিল যে এত বড় নোবেল কিভাবে হয়। কমেন্ট্রি তো বলে একটা অবিশ্বাস প্রকাশ করা হয়েছিল। জিনিসটা যে এইরকম ঘটনা হয়ে আছে সেটা তো আর অনুমান করা সম্ভব ছিল না, কিন্তু জিনিসটা যে নর্মাল না, একটা নোবেল হয় খুব
অল্প কিছু হ্যাঁ এটা ব্যবধানে। এটা তো অসম্ভব। এবং ইভেন মাঠে তখন আলোচনা হচ্ছিল যে এটা ডেঞ্জারাস বোলিং ধরা হবে কিনা, কারণ এত দূরে থেকে বল করলে তো আপনার ব্যাটসম্যানের বলার অনেক স্পিড বেড়ে যাবে, ব্যাটসম্যানের কাছে অনেক জোরে যাবে। এই দেখেন এরপরে আসছে আপনার 10th ওভারে 6 বল আসিফ করবে। এটা আমরা নিউজ অফ দ্য ওয়ার্ল্ডের যে ক্লিপটা তার ছেড়েছিল সেটাই আমরা দেখাচ্ছি আসলে। এই যে আসিফ কথা মতো উনি করলেন, কথা মতো কাজ করলেন, 10ম ওভারের 6ষ্ঠ বল। Just oversteps on the front line and looks as if he wants a bit of sawdust. It might be quite greasy, but just look at that front foot where it lands, which means that his arm, if his left leg lands there, he's way over. His এটা arm তো must অতটা be বড় over না, the মানে আমিরটা stumps থেকে and be বুঝছে যে bowling আর একটু কম wicket করা to উচিত, wicket. বেশি করলে সন্দেহ করবে মানুষ। আচ্ছা আর দেখার দরকার নাই, আমাদের যেটা হচ্ছে যে এখানে যে কথাটা হয়েছিল ওই যে আন্ডার কভার রিপোর্টার গিয়ে মাজার মাজিদের সাথে মাঝে মাঝে যখন দাবি করলো সে যে কোনো কিছু করতে পারে, তখন তাকে 1.5 লাখ পাউন্ড দেওয়া হলো এবং সেটা দেওয়া ছিল ব্যবহার করা নোট, কারণ নতুন ব্যাংক নোট হলে এটা ট্রেস করতে সহজ হয়। দিয়ে বলা হলো 3টা নোবল হবে পরের দিন, 2টা তো আমরা দেখলাম। তৃতীয় নোবলটা ছিল যে আমির যখন আসবেন, ডানাতি ব্যাটসম্যান যখন আসবেন উইকেটে, আমির যখন রাউন্ড উইকেট বল করতে আসবেন, প্রথম বলটা তিনি নোবল করবেন। তো বৃষ্টির কারণে খেলা ওই দিন পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণে ওই নোবলটা আমরা আর দেখার সুযোগ হয়নি আমাদের, নিশ্চয়ই ওইটাও হতো। তো এই নিউজটাই আপনার নিউজ অফ দ্য ওয়ার্ল্ড ফাঁস করেছিল যে এই ঘটনা ঘটতে যাচ্ছে, তারপরে তো মিলেই গেল। এটার পরে সেই আইসিসি ট্রাইব্যুনালের বিচার সবচেয়ে যেটা মানে এখানে ব্যতিক্রমী, যে কারণে এত বলছি এটা, যে কারণে এই দিনে অন্য সব কিছু ভুলে গিয়ে এটা নিয়ে এত কথা বলার কারণ হচ্ছে যে ফিক্সিংয়ের জন্য তো আসলে ইংল্যান্ডে এরপরে দানিশ খান এরিয়াকে জেলে যেতে হয়েছে। মানে ইংল্যান্ডে এই আইনটা আছে, আমাদের উপমহাদেশে কিন্তু আপনার কোনো ফিক্সিংয়ের জন্য কোনো খেলোয়াড়ের জেলে নিতে পারবেন না আপনি, কারণ আমাদের এই আইনের ভিতরে সেটা নাই। তো ওইখানে কিন্তু এরপরে সালমান বাট, আসিফ, আমির এবং ওই যে যার কথা বললাম মাজিদ, যে মাজিদ মাজহার, উনি হচ্ছে না প্লেয়ার্স এজেন্ট প্লাস পরে তো বোঝাই গেল যে ফিক্সারও, এই 4 জনেরই কিন্তু জেল হয়। বাটের জেল হয়েছিল 30 মাস, মানে 2.5 বছরের মতো, আসিফের 1 বছর, আমিরের 6 মাস, মাজিদ মাজহারের সবচেয়ে বেশি হয়েছিল 32 মাস। পরে সবাই বিভিন্ন মেয়াদে খেটে বেরিয়ে এসছেন। আমির তো কিছুদিন পরে মুক্তি পেয়েছেন, একটা শোধনাগারে ছিলেন তিনি 3 মাসের। তারপরে আমিরই তো এদের ভিতরে শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরতে পেরেছেন, সেই অর্থে তো আর কেউ ফিরতে পারেনি। সালমান বাটের একবার ফেরার কথা হয়েছিল, পরে আর তিনি তাকে যেহেতু ইংল্যান্ড থেকে ডিপোর্ট করা হয়েছিল, ইংল্যান্ডে আর কখনো তিনি যেতে পারবেন না। পরে ফেরার কথা হয়েছিল সময় ইংল্যান্ডে খেলা ছিল। তারপরে তো এক ধরনের দুজনের ক্যারিয়ার শেষই। আসিফ বোধহয় এখন নরওয়েতে বোধহয় ক্লাব ক্রিকেট খেলেন, আর সালমান বাট ডোমেস্টিকে খেলেন। ফিরে এসে কিন্তু প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন অথচ সালমান বাট। তিনজনই কত মেধাবী এবং আমির আসিফ যদি আপনি প্রতিভা চিন্তা করেন, আমির তো সবাই জানেই 18 বছর বয়স তখন আমিরের, যে কারণে আমিরের প্রতি সবার একটু সহানুভূতি ছিল যে আমির আসলে কতটুকু বুঝে। যদি এই কথাগুলো আমি আগেও বলেছি, যেগুলো আসলে ঠিক যুক্তিতে হয় না। তো এটা সত্যি কথা যে যখন টিমের সবচেয়ে জুনিয়র একটা খেলোয়াড় থাকে, তখন সিনিয়রদের প্রভাবে অনেক সময় তারা কুপথে পা বাড়ায়। কিন্তু আমির আর আসিফ যদি জুটি বলেন আপনি, ওয়াসিম ওয়াকার ছিল একরকম সৌন্দর্য, এদেরটা ছিল অন্যরকম। আপনি সুইং বোলিং কথা চিন্তা করলে অবিশ্বাস্য একটা পেয়ার ছিল। সালমান বাটকে আমি অত খুব হাইলি রেট করি না, তারপরেও তার ইয়েতে যথেষ্টই ভালো প্লেয়ার, প্রতিভাবান ছিলেন। সেখানে 3টা ক্যারিয়ারই শেষ। ক্রিকেটের ইতিহাসে একটা দুঃখজনক এবং লজ্জাজনকই আসলে ঘটনা, কলঙ্কজনক একটি অধ্যায় বলা যায়। আজকে দুঃখ পাওয়ার কিছু নাই, যেহেতু এটা কৃতকর্মের ফল। একটু আফসোস হতে পারে আপনার যে এরকম প্রতিভা এরকম কুপথে গেল কেন, কিন্তু ফাইনালি তো জিনিসটা সত্যিকার অর্থে একটা এক্সাম্পল আপনার ইয়াং প্লেয়ারদের জন্য। এবং কিভাবে যে বুকিরা যে কিভাবে কাজ করে এবং কিভাবে এই বিষয়গুলো ঘটে, একদম চাক্ষুষ একটি প্রমাণ পাওয়া গেল। আজকে এখানে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের নিউজ গ্যালারি।